নমস্কার, WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018 আজকে আমরা 31 থেকে 40 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো প্রথমে দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 31। দ্য বেস্ট ইউনিট ডিউরেশন অফ স্টর্ম ফর এ ইউনিট হাইড্রোগ্রাফ ইজ। এখানে কি বলছে, কোনো একটা রেনফল আছে, তার ইউনিট হাইড্রোগ্রাফের বেস্ট ইউনিট ডিউরেশন কী হবে, তার ইউনিট হাইড্রোগ্রাফের বেস্ট ইউনিট ডিউরেশন কী হবে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তো প্রথমে আমরা অপশান দেখে নিই। অপশান এ 1 আওয়ার, অপশান বি 1/4 বেসিন ল্যাগ, অপশান সি 1/2 অফ বেসিন ল্যাগ, অপশান ডি ইকুয়াল টু বেসিন ল্যাগ। তাহলে আমাদের এখানে কী কী জানতে হবে? ফার্স্টে জানতে হবে ইউনিট হাইড্রোগ্রাফ কী, অ্যান্ড সেকেন্ড জানতে হবে হোয়াট ইজ বেসিন ল্যাগ। তো আমরা দেখে নিই। প্রথমে দেখব হোয়াট ইজ হাইড্রোগ্রাফ। ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিসচার্জ অ্যান্ড টাইম অফ স্পেসিফিক পয়েন্ট। এটা কি? এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কার ডিসচার্জ অ্যান্ড টাইম অফ এ স্পেসিফিক পয়েন্ট। ধরা যাক একটা স্ট্রিমের কোনো একটা স্পেসিফিক পয়েন্টে কত ডিসচার্জ হচ্ছে ইন এ টাইম, সেটাকেই আমরা বলবো হাইড্রোগ্রাফ। সেটাকে যদি আমরা প্লট করি তাহলে সেটাকেই বলা হবে হাইড্রোগ্রাফ। এখানে একটা হাইড্রোগ্রাফের রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, যেখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে কিউ, অ্যান্ড এক্স অ্যাক্সিস বরাবর আছে টি। এটা হচ্ছে রেনফল, ধরে নেওয়া যাক এর ডিউরেশন হচ্ছে ডি, মানে ডি টাইম ধরে একটা রেনফল হয়েছে। এই যে রেড পোর্শনটা, এটা হচ্ছে ইনফিল্ট্রেশন, মানে এই ওয়াটারটা ইনফিল্ট্রেট হয়ে গেছে মাটির তলায়। এবার বৃষ্টিপাত যেটা হয়েছে সেটার আমরা একটা এভারেজ এখানে ধরে নিলাম, এভারেজ। সেই এভারেজের যে সেন্ট্রয়েড আর এখানে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়েছে, মানে বৃষ্টিপাত চালু হয়েছে, ডিসচার্জ আস্তে আস্তে বেড়েছে একটা নির্দিষ্ট সময় ধরে, তারপর একটা পিক পয়েন্টে গেছে, বাড়তে বাড়তে একটা পিক পয়েন্টে গেছে, অ্যান্ড দেন ইট ইজ ডিক্রিজিং, এবং তারপরে সেটা ডিক্রিজ করেছে। এই যে পিক পয়েন্ট যেটা তৈরি হলো না, যে পিক পয়েন্ট যেটা তৈরি হলো, এই পিক পয়েন্টটাকে বলা হয় পিক ডিসচার্জ। এটাকে বলা হয় পিক ডিসচার্জ। এখন এই যে এভারেজ যে রেনফলটা, এর যে সেন্ট্রয়েড আর এই যে পিক ডিসচার্জ, এই দুটোর মধ্যেকার যে ডিস্টেন্স, এটাকেই বলা হয় বেসিন ল্যাগ। এটাই হলো বেসিন ল্যাগ। ঠিক আছে, এবার আমরা দেখব হোয়াট ইজ ইউনিট হাইড্রোগ্রাফ। ইউনিট হাইড্রোগ্রাফ কি? ইট ইজ এ ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ রিজাল্টিং ফ্রম 1 ইউনিট অফ রেনফল এক্সেস অকারিং ওভার দ্য এন্টায়ার ক্যাচমেন্ট। কোনো একটা এন্টায়ার ক্যাচমেন্টে 1 ইউনিট রেনফলের জন্য, কোনো একটা নির্দিষ্ট টাইম ধরে 1 ইউনিট রেনফলের জন্যে যে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ আমরা প্লট করে থাকি, সেটাকেই বলা হয় ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে আমরা ধরে নিই এই যে এভারেজ রেনফলটা পেয়েছি ডি টাইম ধরে, এটাকে আমরা ডি টাইম ধরে নিয়েছি। ডি টাইম ধরে আমরা যে এভারেজ রেনফলটা পেয়েছি সেটা হচ্ছে 3 সেন্টিমিটার সাপোজ। এবারে আমরা যদি এটাকে 3 ইউনিট দিয়ে ভাগ করে থাকি, তাহলে এখানে কি পাওয়া যাবে? 1 সেন্টিমিটার। আমাদের ইউনিট হাইড্রোগ্রাফ সেটাই বলেছে 1 ইউনিট, আমরা এখানে 1 সেন্টিমিটার পেলাম। তাহলে ধরে নিই এটা হচ্ছে 1 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার ছিল, আমরা 3 দিয়ে ভাগ করেছি, 1 সেন্টিমিটার পেয়েছি। এর ফলে কী হচ্ছে, যখন আমরা 1 সেন্টিমিটার রেনফলের জন্য একটা হাইড্রোগ্রাফ প্লট করছি, তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা, এটাও 3 ইউনিট দিয়ে ভাগ হয়ে যাবে। ডিসচার্জ বাই টাইমের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাও 3 ইউনিট দিয়ে ভাগ হয়ে যাবে। তার ফলে এই 1 সেন্টিমিটারের জন্য আমরা এই গ্রাফটা পেয়ে থাকি। এটাই হলো ইউনিট হাইড্রোগ্রাফ। এবার আমরা প্রশ্ন দেখে নিই। ইউনিট হাইড্রোগ্রাফের জন্য বেস্ট ইউনিট ডিউরেশন কত হয়? 1/4
বেসিন ল্যাগ, 1/4 বেসিন ল্যাগ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1/4 বেসিন ল্যাগ। পরবর্তী প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 32। ইনফিল্ট্রেশন গ্যালারিজ আর ইউজ টু ট্র্যাপ গ্রাউন্ড ওয়াটার ইন। এখানে কি বলছে, ইনফিল্ট্রেশন গ্যালারিজ গ্রাউন্ড ওয়াটারকে কোনখান থেকে কালেক্ট করে। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ স্যান্ডি রিভার বেড, অপশান বি ক্লেই রিভার বেড, অপশান সি রকি রিভার বেড, অপশান ডি পেরেনিয়াল রিভার বেড। ইনফিল্ট্রেশন গ্যালারিজ কি? ইনফিল্ট্রেশন গ্যালারিজ হলো একটা কনস্ট্রাকশন, এটা ব্রিক ওয়াল, একটা কনস্ট্রাকশন। দাদা এখানে একটা রিভার আছে, এই রিভারের পাড়ে একটা কনস্ট্রাকশন তৈরি করা হলো এবং এর মধ্যে একটা করে হোল রাখা হলো যাতে এখান থেকে জল এসে এর মধ্যে ঢুকতে পারে এবং এখানে জমা হতে পারে। এবার আবার এই জলটাকে আমরা বার করে নিই এবং একটা ট্যাঙ্কে গিয়ে রিজার্ভ করি। এই যে জলটা, এটা বিশুদ্ধ পানীয় জল হিসাবে ইউজ করা হয়, তাই জন্যে রিভার বেডে ইনফিল্ট্রেশন গ্যালারিজ বানানো হয়ে থাকে। এটা কীরকম রিভার বেডে বানানো হয়? এটা স্যান্ডি রিভার বেডে বানানো হয়, স্যান্ডি রিভার বেড। স্যান্ডি রিভার বেডে ইনফিল্ট্রেশন গ্যালারিজ তৈরি করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, স্যান্ডি রিভার বেড। পরবর্তী প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 33। হাইড্রোলিক ফেলিওর অফ অ্যান আর্দেন ড্যাম ইজ ডিউ টু। একটা আর্দেন ড্যামের হাইড্রোলিক ফেলিওর কী কারণে হয়ে থাকে? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ওভারটপিং, অপশান বি ওয়েভ ইরোশন, অপশান সি টো ইরোশন, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে আমরা দেখে নিই আর্দেন ড্যামের ফেলিওর কী কী কারণে হয়ে থাকে। ফেলিওরস অফ আর্দেন ড্যাম কী কারণে হয়? হাইড্রোলিক ফেলিওর হয়, সিপেজ ফেলিওর হয়, স্ট্রাকচারাল ফেলিওর হয়ে থাকে। এবার হাইড্রোলিক ফেলিওর কেন হয় সেটা আমরা দেখব। হাইড্রোলিক ফেলিওর কেন হয়? হাইড্রোলিক ফেলিওর হয় ইরোশন অফ আপস্ট্রিম ফেসের। আপস্ট্রিম ফেসের ইরোশনের জন্য হাইড্রোলিক ফেলিওর হয়ে থাকে। আপস্ট্রিম ফেসের ইরোশন কীভাবে হবে? ধরো যে এটা একটা ড্যাম, এখানে জল আছে, এবারে হাওয়ার কারণে এই জলের ঢেউ তৈরি হবে। এই ঢেউগুলোর কারণে আপস্ট্রিম ফেসে ইরোশন হতে পারে। ইরোশন অফ ডাউনস্ট্রিম ফেস, ডাউনস্ট্রিম ফেসে কীভাবে ইরোশন হবে? ড্যামের যে টেল ওয়াটারের জন্যে ডাউনস্ট্রিম ফেসে ইরোশন হয়, এটাকে বলে টো ইরোশন। এটা কোথায় হয়? এটা ড্যামের টো পোর্শনে হয়ে থাকে। ডিউ টু ওভারটপিং, 3 নম্বর হচ্ছে ডিউ টু ওভারটপিং। ওভারটপিংয়ে কীভাবে হয়? ধরা যাক একটা ড্যাম আছে, এই ড্যামটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে, বাট কোনো এক সময় দেখা গেল যে এই ড্যামের ওপরে, মানে এটা তো ওয়াটার লেয়ার, যখন প্রচুর পরিমাণে ডিসচার্জ হচ্ছে জল, তখন ফ্লাডিং হয়ে এই জলটা এর ওপর থেকে নিচে চলে এলো, এর ফলে ড্যামের ফেলিওর হতে পারে। এটাকেই বলা হয় ডিউ টু ওভারটপিং। এছাড়াও হয় ফ্রস্ট অ্যাকশনের জন্য হাইড্রোলিক ফেলিওর হয়ে থাকে। এই দুটোকে রোধ করার জন্যে আমাদের স্টোন পিচিং করতে হয়, স্টোন পিচিং। আপস্ট্রিম ফেসে স্টোন পিচিং করে ওয়েভ ইরোশনকে বন্ধ করা হয়। ডাউনস্ট্রিম ফেসে টেল ওয়াটার যত পর্যন্ত থাকে সেই পর্যন্ত স্টোন পিচিং করে টো ইরোশনকে রোধ করা হয়। আর ওভারটপিংকে রোধ করা হয় একটা সাফিসিয়েন্ট ফ্রিবোর্ড দিয়ে। ফ্রিবোর্ড, আমরা ফ্রিবোর্ড জানি, সাফিসিয়েন্ট ফ্রিবোর্ড প্রোভাইড করে ওভারটপিংকে রোধ করা যায়। তাহলে হাইড্রোলিক ফেলিওর কী কী কারণে হলো? ওয়েভ ইরোশনের জন্য হলো, টো ইরোশনের জন্য হলো, অ্যান্ড ওভারটপিংয়ের জন্য হলো। তাহলে এখানে
সঠিক উত্তর অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 34। এ ম্যানহোল ইজ ক্লাসিফাইড অ্যাজ শ্যালো ইফ ইটস ডেপথ ইজ বিটুইন। এখানে বলছে একটা ম্যানহোলকে শ্যালো ম্যানহোল বলা হবে যখন তার ডেপথ কত হবে। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 0.4 to 0.5 মিটার, অপশান বি 0.5 to 0.7 মিটার, অপশান সি 0.7 to 0.9 মিটার, অপশান ডি 0.9 to 1.2 মিটার। তো ডেপথ ওয়াইজ ম্যানহোলকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো শ্যালো ম্যানহোল, যার ডেপথ হয় 0.7 to 0.9 মিটার। আর একটা হলো নর্মাল ম্যানহোল। নর্মাল ম্যানহোলের ডেপথ হয় 1.5 মিটার। আর একটা হয় ডিপ ম্যানহোল, এর ডেপথ হয় গ্রেটার দেন 1.5 মিটার। তাহলে শ্যালো ম্যানহোলের ক্ষেত্রে ডেপথ কত হবে? 0.7 to 0.9 মিটার। তাহলে এখানে অপশান সি ইজ কারেক্ট, 0.7 to 0.9 মিটার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 35। ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাডপ্টেড অ্যাজ স্ট্যান্ডার্ড রেকর্ডিং রেন গেজ। বলছে ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড রেকর্ডিং রেন গেজ হিসাবে কোন রেন গেজকে অ্যাডপ্ট করা হয়েছে? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ সিমন্স রেন গেজ, অপশান বি টিপিং বাকেট টাইপ রেন গেজ, অপশান সি ন্যাচারাল সাইফন টাইপ রেন গেজ, অপশান ডি ওয়েইং বাকেট টাইপ রেন গেজ। তো এখানে সিমন্স রেন গেজ হলো নন রেকর্ডিং রেন গেজ, নন রেকর্ডিং। সিমন্স রেন গেজ হলো নন রেকর্ডিং রেন গেজ, বাকি তিনটে হলো রেকর্ডিং রেন গেজ। তাহলে আমাদের এখানে কি বলেছে? স্ট্যান্ডার্ড রেকর্ডিং রেন গেজ। তাহলে সিমন্স রেন গেজ প্রথমেই বাদ হয়ে গেল। ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড রেকর্ডিং রেন গেজ হিসাবে ন্যাচারাল সাইফন টাইপ রেন গেজ ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেকর্ডিং রেন গেজ। তাহলে এখানে অপশান সি ইজ কারেক্ট, ন্যাচারাল সাইফন টাইপ রেন গেজ। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 36। স্পেসিফিক ক্যাপাসিটি অফ এ ওয়েল। অপশান দেখে নিন। ডিক্রিজেস উইথ ডায়ামিটার, অপশান এ, অপশান বি ডিক্রিজেস উইথ টাইম ফ্রম দ্য স্টার্ট অফ পাম্পিং, অপশান সি ইনক্রিজেস উইথ ডিসচার্জ রেট, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে কি বলছে? কোনো একটা ওয়েলের স্পেসিফিক ক্যাপাসিটি ডায়ামিটারের সঙ্গে ডিক্রিজ করে, নাকি টাইমের সাথে ডিক্রিজ করে, নাকি ডিসচার্জ রেটের সাথে ইনক্রিজ করে, ওপরের কোনোটাই নয়। প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ স্পেসিফিক ক্যাপাসিটি। ধরা যাক এটা গ্রাউন্ড লেভেল। এখান থেকে আমরা একটা পাইপ ঢুকিয়েছি। এবার এটা হচ্ছে ওয়াটার লেভেল। এবার এখান থেকে আমরা পাম্প দিয়ে ডিসচার্জ করছি। যখন আমরা ডিসচার্জ চালু করলাম তখন এর মধ্যে একটা ড্র ডাউন হবে ওয়াটারের মধ্যে। মানে এই যে ওয়াটার টেবিলটা আস্তে আস্তে ডাউন হওয়া চালু হবে, এর মধ্যে একটা ড্র ডাউন হওয়া চালু হবে। তাহলে স্পেসিফিক ক্যাপাসিটি হলো এই যে ডিসচার্জ হচ্ছে কিউ বাই ইউনিট ড্রডাউন। ইউনিট ড্রডাউনে যে ডিসচার্জ হচ্ছে সেটাকেই বলা হয় স্পেসিফিক ক্যাপাসিটি। এখন সময়ের সাথে সাথে, মানে ধরা যাক এখানে প্রথমে আমরা 1 ঘন্টায় যে ডিসচার্জ করলাম, সেই সময় যে ড্রডাউন হলো তার ফলে স্পেসিফিক ক্যাপাসিটি হলো, ধরে নেওয়া যাক 500, ধরে নেওয়া যাক। এবার যদি আমরা 1 দিন পর্যন্ত ডিসচার্জ করতে থাকি তাহলে দেখা যাবে এই স্পেসিফিক ক্যাপাসিটি 500 থেকে কম হয়ে যাচ্ছে, লেস দ্যান 500 হয়ে যাচ্ছে। এবার যদি এটা আমরা 1 বছরের করি তাহলে দেখা যাবে যদি একদিনে এই স্পেসিফিক ক্যাপাসিটি 450 হয়, তাহলে 1 বছর পর দেখা যাবে সেটা আরও কমে 300 বা 250 এরকম হয়ে গেছে।
মানে এভাবে স্পেসিফিক ক্যাপাসিটি উইথ টাইম ডিক্রিজ করতে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ডিক্রিজেস উইথ টাইম ফ্রম দ্য স্টার্ট অফ পাম্পিং। মানে আজকে যদি চালু করা হয় তার ফলে যা স্পেসিফিক ক্যাপাসিটি হবে ওয়েলের, 1 মাস পরে সেই স্পেসিফিক ক্যাপাসিটি কমবে, 1 বছর পরে সেটা আরও কমবে, 2 বছর পরে সেটা আরও কমে যাবে। তাহলে স্পেসিফিক ক্যাপাসিটি অফ এ ওয়েল ডিক্রিজেস উইথ টাইম ফ্রম দ্য স্টার্ট অফ পাম্পিং। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 37, জোন অফ এয়ারেশন ইন এ সাবসারফেস ওয়াটার সিস্টেম ডাজ নট ইনক্লুডস। এখানে কি বলছে, সাবসারফেস ওয়াটার সিস্টেমে জোন অফ এয়ারেশনে নিচের কোনটা ইনক্লুড থাকে না? তবে অপশান দেখে নিই। অপশান এ ক্যাপিলারি জোন, অপশান বি স্যাচুরেশন জোন, অপশান সি সয়েল ওয়াটার জোন, অপশান ডি ইন্টারমিডিয়েট জোন। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। এবারে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার অ্যান্ড এটা একটা লেয়ার। এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস। এই যে লেয়ারটা, এটা হলো সয়েল ওয়াটার জোন। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন। এটা হচ্ছে ক্যাপিলারি জোন বা ক্যাপিলারি ফ্রিঞ্জ। আর এটা হচ্ছে স্যাচুরেশন জোন। এই যে তিনটে জোন, মানে সয়েল ওয়াটার জোন, ইন্টারমিডিয়েট জোন অ্যান্ড ক্যাপিলারি জোন, এই তিনটেকে একসাথে বলা হয় জোন অফ এয়ারেশন। তাহলে সাবসারফেস ওয়াটার সিস্টেমে দুটো জোন, একটা হচ্ছে জোন অফ এয়ারেশন আর একটা হচ্ছে স্যাচুরেশন জোন। আবার এই জোন অফ এয়ারেশন ক্যাপিলারি জোন, সয়েল ওয়াটার জোন অ্যান্ড ইন্টারমিডিয়েট জোন দিয়ে তৈরি। তাহলে একমাত্র স্যাচুরেশন জোনই জোন অফ এয়ারেশনের মধ্যে পড়ে না। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান বি, স্যাচুরেশন জোন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 38, দ্য মোস্ট ওয়াইডলি ইউজড টাইপ অফ এ ডিপ স্টেট টিউবওয়েল ইন ইন্ডিয়া ইজ। এখানে বলছে ইন্ডিয়াতে মোস্ট ওয়াইডলি ইউজড ডিপ স্টেট টিউবওয়েল কি? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ক্যাভিটি ওয়েল, অপশান বি স্ট্রেনার টিউবওয়েল, অপশান সি স্লটেড পাইপ গ্র্যাভেল প্যাক টিউবওয়েল, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। ইন্ডিয়াতে এই যে ডিপ স্টেট টিউবওয়েল যেটা ইউজ করা হয় মোস্টলি, সেটা হলো স্ট্রেনার টিউবওয়েল, অপশান বি। স্ট্রেনার টিউবওয়েল হচ্ছে একটা বোর হোল করা হয়, তার মধ্যে পাইপ ঢোকানো হয় এবং সেই পাইপ দিয়ে জলকে ওপরে তোলা হয়, এটাই হলো স্ট্রেনার টিউবওয়েল। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 39, ইফ দ্য রেশিও অফ এ ফাইন স্যান্ড ইজ ইনক্রিজড ইন এ কংক্রিট মিক্স ইটস ওয়ার্কেবিলিটি ইজ লাইকলি টু। এখানে বলছে কোনো একটা কংক্রিট মিক্সে যদি ফাইন স্যান্ডকে বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে সেই কংক্রিট মিক্সের ওয়ার্কেবিলিটি কী হবে? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ডিক্রিজ, অপশান বি ইনক্রিজ, অপশান সি রিমেন কনস্ট্যান্ট, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা, কংক্রিট মিক্স কী দিয়ে তৈরি হয়? একটা হচ্ছে সিমেন্ট, আর একটা হচ্ছে স্যান্ড, আর একটা হচ্ছে স্টোন চিপস অ্যান্ড ওয়াটার। এছাড়াও যদি অ্যাডমিক্সচার দেওয়া হয় অ্যাডমিক্সচার, কিন্তু সাধারণত কংক্রিট মিক্স তৈরি করা হয় সিমেন্ট, স্যান্ড, স্টোন চিপস অ্যান্ড ওয়াটার দিয়ে। এবারে এখানে বলছে কি, যদি এই স্যান্ডের রেশিওটাকে, ফাইন স্যান্ডের রেশিওটাকে যদি বাড়ানো হয় তাহলে এর ওয়ার্কেবিলিটি কী হবে? স্যান্ডের রেশিও যদি বাড়ানো হয়, স্যান্ডের স্পেসিফিক সারফেস যদি বেশি হয়
তাহলে সেক্ষেত্রে তার কন্ট্যাক্ট এরিয়া বেশি হবে। কন্ট্যাক্ট এরিয়া বেড়ে যাওয়ার জন্যে আমাদেরকে বেশি জল দিতে হবে এটাকে মোর ওয়ার্কেবল করার জন্য। তাহলে ওয়ার্কেবিলিটি কী হবে, কমে যাবে বা ডিক্রিজ করে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডিক্রিজ। যেহেতু সারফেস এরিয়া বেশি সেই জন্য কন্ট্যাক্ট এরিয়াও বেশি হয়। তো কন্ট্যাক্ট এরিয়া বেশি হওয়ার জন্যে ওয়ার্কেবিলিটি ডাউন হয়ে যায় বা ওয়ার্কেবিলিটি কমে যায়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 40, দ্য ফর্মওয়ার্ক অফ আরসিসি স্ল্যাবস আপ টু 4.5 মিটার স্প্যান ক্যান বি রিমুভড আফটার। এখানে কি বলছে, এখানে বলছে কোনো একটা আরসিসি স্ল্যাবের ফর্মওয়ার্ক আপ টু 4.5 মিটার, মানে একটা শাটারিং করা হয়েছে, কোনো একটা স্ল্যাবের শাটারিং করা হয়েছে, সেটা হচ্ছে আপ টু 4.5 মিটার, ধরে নিই 4.5 মিটার। এটাকে আমরা কতদিন পরে রিমুভ করতে পারবো? অপশান দেখে নিই। অপশান এ 1 ডে, অপশান বি 3 ডে, অপশান সি 7 ডেজ, অপশান ডি 14 ডেজ। তাহলে আমরা দেখে নিই। অ্যাজ পার IS 456/2000, IS 456/2000 অনুযায়ী ভার্টিক্যাল ফর্মওয়ার্ক টু কলম ওয়ালস বিমস, ভার্টিক্যাল ফর্মওয়ার্ক আমরা কতদিনে রিমুভ করতে পারি? 16 to 24। সফিট ফর্মওয়ার্ক টু স্ল্যাবস, এটা হচ্ছে 3 ডেজ। এখানে কি আছে? প্রপস টু বি রিফিক্সড ইমিডিয়েটলি আফটার রিমুভাল অফ ফর্মওয়ার্ক। আমরা স্ল্যাবের প্রপগুলোকে বার করব না, মানে প্রথমে বার করে ফর্মওয়ার্কটাকে খুলে নিলাম, আবার প্রপসগুলোকে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে 3 দিনে আমরা এই শাটারিংটা খুলতে পারি। নাম্বার সি, সফিট ফর্মওয়ার্ক টু বিমস, প্রপ টু বি রিফিক্সড ইমিডিয়েটলি আফটার রিমুভাল অফ ফর্মওয়ার্ক। আবার আমরা ফর্মওয়ার্ক রিমুভালের পরে প্রপটাকে লাগিয়ে দেবো। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে বিমের ক্ষেত্রে, এটা হচ্ছে 7 ডেজ। আর ডি, প্রপস টু স্ল্যাব, মানে প্রপসকেও আমি রিমুভ করে নেবো। নাম্বার 1, স্প্যানিং আপ টু 4.5 মিটার, আমাদের এটাই বলেছে, স্প্যানিং আপ টু 4.5 মিটার। তাহলে এখানে এটা কত দিনে আছে? 7 ডেজে। স্প্যানিং ওভার 4.5 মিটার, 4.5 মিটার ওভার কত হয়? 14 ডেজ। প্রপস টু বিম অ্যান্ড আর্চেসের প্রপ সমেত যদি আমরা খুলে নিই তাহলে স্প্যানিং আপ টু 6 মিটার, 6 মিটারের জন্য 14 ডেজ, অ্যান্ড স্প্যানিং ওভার 6 মিটার তার জন্য হচ্ছে 21 ডেজ। আমাদেরকে কি চেয়েছে? স্প্যানিং আপ টু 4.5 মিটার অফ স্ল্যাব। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 7 ডেজ। তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।